মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। শুনছেন নিহারঞ্জন গুপ্তর লেখা কিরিটি কাহিনী রক্তমুখী নীলা। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন নিহারঞ্জন গুপ্তর লেখা কিরিটি কাহিনী রক্তমুখী নীলা। শুরু হচ্ছে রক্তমুখী নীলা। না, ঘুম আজ আর আসবে না। হাত বাড়িয়ে বেড সুইচটা টিপে মাথার কাছে টেবিল ল্যাম্পটা জ্বেলে দিলাম। মৃদু নীলাভ আলোয় ঘরটা স্বপ্নাতুর হয়ে উঠল যেন। নিস্তব্ধ নিঃসঙ্গ রাত্রি। কার্তিকের শেষ, কিন্তু ইতিমধ্যেই কলকাতা শহরে বেশ ঠান্ডা পড়ে গেছে। পায়ের দিকের খোলা জানলাটা দিয়ে ঝিরঝির করে রাতের হাওয়া এসে ঢুকছে। অন্ধকার আকাশে স্থির হয়ে আছে ইতস্তত কয়েকটি তারা। ভেতরে আসতে পারি? হঠাৎ একটা মোটা গলার স্বর শোনা গেল। চমকে উঠলাম। এত রাত্রে আবার কে ঘরের মধ্যে আসতে চায়? বললাম, কে? দরজাটা একটিবার খুলুন না। কে? চিনতে পারবেন না, আমি আপনার পরিচিত নই। দয়া করে একবার দরজাটা যদি খোলেন। দরজা খুলতেই এক ঝলক ঝোড়ো হাওয়ার মতোই আমাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে আগন্তুক আমার শোবার ঘরে ঢুকে ঘরের একটি সোফা অধিকার করে বসে পড়লেন। তার মাথায় একটি ফেল্টের ক্যাপ আর গায়ে মভ কালারের দামি স্যুট। মুখখানি নিখুঁতভাবে কামানো, চোখে কালো কাঁচের সেলুলয়েডের ফ্রেমে আঁটা চশমা। কে আপনি? ভয় পাবেন না, বসুন। আমি চোর ডাকাত বা খুনি নই। আগন্তুকের মুখখানা হাড় বের করা, রুক্ষ কঠিন। কপালের দুপাশে শিরাগুলো দড়ির মতো জেগে আছে। চোখের দৃষ্টি যেন ধারালো ইস্পাতের ফলার মতো ঝকঝক করছে। আপনি তো সুব্রত রায়, কিরিটি রায়ের সহকারী ও বন্ধু। হ্যাঁ, কিন্তু আপনি? ব্যস্ত হবেন না, বলছি। এক গ্লাস ঠান্ডা জল খাওয়াতে পারেন? ভোলা, ভোলা! চিৎকার করে ভৃত্যকে ডাকলাম। ভোলা আপনার চাকর বুঝি? বোধহয় সে বাড়িতে নেই। বাড়িতে ঢোকবার সময় দেখলাম সদর দরজাটা শুধু ভেজানো রয়েছে। প্রথমে কড়া নাড়লাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। সাড়া শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। সামনেই সিঁড়ি দেখে সোজা ওপরে উঠে এসেছি। ওদিককার জানলা দিয়ে আলো জ্বলতে দেখে বুঝলাম এ ঘরে কেউ নিশ্চয়ই আছেন, তবে জেগে আছেন ভাবিনি। বড্ড তেষ্টা পেয়েছে, যদি এক গ্লাস জল। ভদ্রলোক কথাগুলো একটানা বলতে বলতে থেমে গেলেন। আমি সোফা থেকে উঠে গিয়ে কাঁচের গ্লাসে করে জল এনে ভদ্রলোকের সামনে ধরলাম। এই নিন। এত রাত্রে হঠাৎ এমনি করে বলা নেই কোয়া নেই আমাকে ঘরে ঢুকতে দেখে খুব আশ্চর্য হয়ে গেছেন নিশ্চয়ই সুব্রতবাবু। অবারই কথা, আমার নাম শৈলেশ্বর সেন। একটা কারণে খুব বিপন্ন বোধ করে এত রাত্রে আপনার কাছে গোপনে আসতে বাধ্য হয়েছি। দাঁড়ান 1 মিনিট। বলতে বলতে শৈলেশ্বরবাবু সোফা থেকে উঠে পড়লেন এবং আমার শোবার ঘরের ভেজানো দরজাটা বন্ধ করে এলেন। আসবার সময় নিচের দরজাটার খিল তুলে বন্ধ করে দিয়ে এসেছি। বাড়িতে আর কেউ নেই বুঝি? শুনুন সুব্রতবাবু, আমি কেন এত রাত্রে আপনাকে বিরক্ত করতে এসেছি সেটা খুলেই বলি। এই যে দেখছেন আমার ডান হাতের অনামিকায় একটি সোনার আংটি। আমি চেয়ে দেখলাম ভদ্রলোকের ডান হাতের অনামিকায় একটি সাপ আংটি। আংটির সাপের মাথায় মোটরের আকৃতির একখানি নীলা পাথর বসানো। আংটির পাথরটা বুঝি নীলা? হ্যাঁ, রক্তমুখী নীলা ছিল। ভদ্রলোক মৃদুস্বরে জবাব দিলেন। ছিল মানে? এখনো তো মনে হচ্ছে নীলাই। না, এটা নীলা নয়, সামান্য একটা নীল রঙের কাঁচ মাত্র।
নীল রঙের কাঁচ? সুব্রতবাবু, আপনাকে এত রাত্রে অন্যায়ভাবে বিরক্ত করতে আসবার কারণ আমার আংটির রক্তমুখী নীলাটি হারিয়ে গিয়েছে, তাই যেমন করে হোক আপনাকে উদ্ধার করে দিতেই হবে। লাখ লাখ টাকার লোহার কারবার আমার, সেভিংসও আমার কম কিছু নয়। নীলাটির বিনিময়ে আমি সব দিতে রাজি আছি। আপনি আমার নীলাটি যে করে হোক উদ্ধার করে দিন, আমি আপনার কৃতদাস হয়ে থাকব। আরে 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 ব্যস্ত হবেন না শৈলেশ্বরবাবু, আমার কথা বিশ্বাস করুন। নীলা যদি কেউ সত্যিই চুরি করে থাকে, যথাসাধ্য চেষ্টা করব সেটা উদ্ধার করে দিতে। আর আমার বন্ধু কিরিটিকে তো জানেন, আমি যদি না পারি তাকে আমি তার করে দেব। সে এলে আপনার নীলা ফেরত পাবেনি। আমায় বাঁচালেন সুব্রতবাবু। কিন্তু ব্যাপারটা আমাকে এবার সব খুলে বলুন দেখি শৈলেশ্বরবাবু। কোনো কথা গোপন করবেন না। জীবনের কোনো কথা গোপন করলে অনুসন্ধানের ব্যাঘাত ঘটবে। আর তাছাড়া আমারও আপনার মধ্যে যদি একটা ভালো রকম বোঝাপড়া না থাকে, তবে আমার পক্ষে কারো হয়ে কাজ করা সম্ভব নয়। সে কথা আপনাকে আগে থেকেই জানিয়ে দিচ্ছি। কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই, সে কথা 100 বার। শৈলেশ্বরবাবু বলতে লাগলেন, নীলাটির একটা ছোট্ট ইতিহাস আছে। আমার বয়স এখন 56 বছর। বছর 15 আগে আগ্রায় একটা নিলামে এক বিখ্যাত পার্সি মার্চেন্টের অন্যান্য জিনিসপত্রের সঙ্গে সেই রক্তমুখী নীলাটি আমি কিনেছিলাম। নীলাটা এই সাপ আংটির মাথাতেই বসানো ছিল। সেই পার্সি মার্চেন্টের ছিল প্রকাণ্ড পাবলিশিং বিজনেস। সে রক্তমুখী নীলার আংটিটা পরবার পর থেকেই তার ব্যবসায় হু হু করে লাভ হতে লাগলো। এমন সময় হঠাৎ একদিন সকালে পার্সি মার্চেন্টকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। ভদ্রলোক নিজের রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। ভদ্রলোকের সংসার বলতে আর কেউ ছিল না। থাকবার মধ্যে ছিল এক দুঃসম্পর্কের ভাগ্নে। এই আকস্মিক দুর্ঘটনার সংবাদ নিয়ে এদিকে ভাগ্নের কাছে তার গেল। ওই দুর্ঘটনা দিন 3 পরে শোনা গেল সেই পার্সি মার্চেন্টের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এক লক্ষপতি সুদখোরের কাছে বাঁধা আছে। উনি নাকি কি একটা ইনভেস্টমেন্টে টাকা ঢালতে গিয়ে মৃত্যুর আগে 7 দিনের মধ্যেই যথা সর্বস্ব খুইয়েছিলেন। মার্চেন্টের সব সম্পত্তি নিলামে উঠল। আমি তখন আগ্রায় আমার এক বন্ধুর বাড়ি পুজোর ছুটি কাটাচ্ছি। বন্ধুর মুখে নিলামের কথা শুনে সেখানে গেলাম। আসলে ছোটবেলা থেকেই নিলামে জিনিসপত্র কেনার আমার একটা নেশা ছিল। সেখানে গিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে নীলার আংটিটাও দেখলাম। চমৎকার আংটি। শুনলাম আংটিটা ছিল বাংলার শেষ স্বাধীন নবাব মীর কাসেম আলীর। একদিন রাত্রে নবাব যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন গুপ্তচর তার আঙুল থেকে আংটিটা চুরি করে নিয়ে যায় এবং তারই কিছুকাল পরে উদয়নালা দুর্গের পতন হলো ও সেই সঙ্গে বাংলার শেষ আশার প্রদীপটুকু নিভে গেল। তারপর বহু হাত ও বহু উত্থান পতনের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে আংটিটা এক পাঠান দস্যুর হাতে পড়ল। দস্যুটি ধরা পড়ার পর গভর্নমেন্টের হাতে আংটিটা যায় এবং সেখান থেকে পার্সি মার্চেন্টটি 21 টাকায় আংটিটা কিনে নেন। একটা কারুকার্য খচিত রূপোর ডিশে আংটিটা রাখা ছিল। সোনার একটা সাপ আংটি। একটা সাপ একটা সরু সোনার তারের মতো। তারই মাথায় বড় মটরদানার মতো এই রক্তমুখী নীলা বসানো। নীলাভ এক ফোঁটা জমাট রক্ত যেন। আশ্চর্য সুন্দর। অন্ধকারে আংটির পাথরটা সাপের চোখের মতো জ্বলে। দিনে রাত্রে আলো তারতম্যের জন্য পাথরের মধ্যে রঙেরও রূপান্তর ঘটে। বলা বাহুল্য, আংটিটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং তক্ষুনি মনে মনে স্থির করলাম যত দামই হোক আংটিটা আমি কিনবই। আমি ও আর একজন আমার চাইতে বয়সে কিছু বড় পার্সি ভদ্রলোকের মধ্যে দর কষাকষি চলতে লাগলো। শেষটায় 3,500 টাকা দিয়ে আংটিটা আমি কিনে নিলাম এবং তক্ষুনি আঙুলে পরে নিলাম। আপনাকে কি বলবো সুব্রতবাবু, আংটিটা আঙুলে পড়বার সঙ্গে সঙ্গে আমার সারা গায়ে একটা শিহরণ খেলে গেল। মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করে উঠল। বন্ধুর বাড়ি ফিরে এলাম। সেই দিনই সন্ধেবেলা তাজের দিকে বেড়াতে গেছি। সঙ্গে জীবন কুমার সেন নামে আমার এক বন্ধু। তাজের চত্বরে আমরা 3 বন্ধু বসে আছি। দূরে চাঁদ দেখা যাচ্ছে। তাজের সাদা পাথরে
চাঁদের আলো যেন গলে পড়ছে। তিনজনেই তন্ময় হয়ে সেই অপূর্ব দৃশ্য উপভোগ করছি। এমন সময় আমার ডান হাতের ওপর কার যেন মৃদু স্পর্শ পেয়ে চমকে থাকালাম। এক বৃদ্ধ পার্সি ভদ্রলোক, সিল্কের চোগা চাপকান পড়েছিলেন তিনি। মাথায় সাদা চুল, লম্বা সাদা দাড়ি। হঠাৎ বেকায়দাভাবে চলতে গিয়ে আমার হাতের ওপর পা দিয়ে ফেলেছেন অজান্তে। ভদ্রলোক অনুতাপ মিশ্রিত ভাঙা গলায় বললেন, মাফ কিজিয়ে। আমি তাড়াতাড়ি বললাম, না না, এতে আর কি, তাছাড়া আমারও তো তেমন বিশেষ কিছু লাগেনি। বৃদ্ধ ভদ্রলোক ক্ষমা চেয়ে কুণ্ঠিতভাবে চলে গেলেন। আমরা আরও কিছুক্ষণ সেখানে বসে রইলাম। তারপর আমরাও উঠে পড়লাম। বন্ধু নিজের মোটরে করে তাজ দেখতে গিয়েছিলাম। তাজের গেটের বাইরে ড্রাইভার আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আমার অন্য দুই বন্ধু উঠে পড়েছেন। আমি গাড়ির ফুটবোর্ডে পা দিয়ে উঠতে যাব, এমন সময় রাত্রির জমাট স্তব্ধতা ভেঙে পিস্তলের আওয়াজ শোনা গেল। সঙ্গে সঙ্গে গাড়ির সামনের কাঁচের খানিকটা ঝনঝন শব্দে ভেঙে গেল। আমার বন্ধু জীবনবাবু যেমন সাহসী তেমনি গুন্ডা ধরনের। সে গাড়ির দরজা খুলে এক লাফ দিয়ে নেমে পড়ল এবং ডান দিককার সিঁড়ি ভেঙে তাজ বাজারে যেখানে পাথর ও নানাবিধ শৌখিন জিনিসপত্র বিক্রি হয় সেদিকে ছুটল। আমরা হতভম্ব হয়ে গাড়ির কাছেই দাঁড়িয়ে রইলাম। অল্পক্ষণ পরে জীবন কুমার ফিরে এলো। এসে বলল, কাউকে দেখা গেল না, বেটা পালিয়েছে। আকস্মিক দুর্ঘটনার কথা ভাবতে ভাবতে আমরা গাড়িতে চেপে রওনা হলাম বাড়ির দিকে। আমাদের গাড়ি ছুটে চলেছে। গাড়ির মধ্যে আমরা সকলেই চুপচাপ বসে আছি। কারো মুখে কোনো কথা নেই। ঘটনাটা যেন আগাগোড়া রহস্যময়। সেদিন গভীর রাত্রে দোতলার ঘরে আমি আর জীবন কুমার পাশাপাশি শুয়ে আছি। হঠাৎ একটা খসখস শব্দে ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার। খোলা জানলা দিয়ে আকাশের দিকে তাকালাম। তারায় ভরা এক টুকরো আকাশ। আবার খসখস শব্দ। মনে হলো কে বুঝি ঘরের মধ্যে চলে বেড়াচ্ছে। কে? নিশ্চয়ই কেউ ঘরে এসে ঢুকেছে, কিন্তু কে? চোখের দৃষ্টি যথাসম্ভব তীক্ষ্ণ করে শুয়ে শুয়েই মৃদু আলো ছায়া ভরা ঘরে চারপাশে তাকাতে লাগলাম। হঠাৎ করে চোখে পড়ল একটা লম্বা অস্পষ্ট ছায়ামূর্তি, নিস্তব্ধে অন্ধকারে দুলতে দুলতে যেন আমারই দিকে সাবধান পায়ে এগিয়ে আসছে। আমি বুঝতে পারছি, অস্পষ্ট দেখতে পাচ্ছি। সমগ্র শরীর আমার রোমাঞ্চিত হয়ে উঠছে। ছায়ামূর্তি নিঃশব্দে আমার সামনে এসে দাঁড়ালো। এক মুখ ভর্তি কালো কালো দাড়ি নিয়ে সেই মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। অস্পষ্ট আলো ছায়ায় তার চোখের মণি দুটো যেন ধক ধক করে জ্বলছে। বিভৎস সে দৃষ্টি। মূর্তির গায়ে একটা কালো রঙের চাদর। চাদরটা মাথার উপরে ঘোমটার আকারে তুলে দেওয়া। ঘোমটাটা কপাল পর্যন্ত নেমে এসেছে। হাত দুটো বুকের ওপরে ভাঁজ করে মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। ইচ্ছে হচ্ছিল চিৎকার করে বাড়ির সকলকে জাগিয়ে তুলি, কিন্তু কি সম্মোহন দৃষ্টি যে সেই চোখের তালায়। কণ্ঠের সমস্ত শক্তি যেন আমার অবশ হয়ে গেল। আস্তে আস্তে লোকটা তার চাদরের ভেতর থেকে হাত বার করে আমার ডান হাতটা চেপে ধরতেই আমি ধর্মর করে উঠে বসে চিৎকার করে বললাম, চোর চোর! বিদ্যুৎ গতিতে আমার ডান হাতের আঙুলে একটা যেন মোচড় দিয়ে এই মূর্তিটা খোলা জানলা দিয়ে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল। আমার চিৎকার শুনে জীবন ততক্ষণে ধর্মর করে উঠে বসেছে। বাড়ির আর সকালেও জেগে উঠল। আমার মুখে সব কথা শুনে সকলে মিলে খোঁজাখুঁজি করা হলো, কিন্তু কাউকে দেখা গেল না। মাটি থেকে দোতলার জানলা প্রায় ৮-৯ হাত উঁচু হবে। সাধারণ মানুষের পক্ষে সেখান দিয়ে লাফিয়ে পালানো প্রায় অসম্ভব। বন্ধুরা বলল, ও রক্তমুখী নীলাটা হাত থেকে খুলে ফেলো, ওটাই হয়তো যত নষ্টের গোড়া।
ওটা আঙুলে পড়ার পর থেকেই যত ব্যাপার ঘটছে। আমি বললাম, তা হোক, ওটা আমি খুলব না আঙুল থেকে। যত বিপদই আমার আসুক, শেষ পর্যন্ত মরতে হলে তাও স্বীকার। এই পর্যন্ত বলে ভদ্রলোক একটু থামলেন। তারপর আমি ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, তার পরের দিনই আগ্রা থেকে ফিরে এলাম। দীর্ঘ 1 বছর আমার কোনো বিপদ আপদ ছিল না। এদিকে ব্যবসায় আমার দিনের পর দিন খুব উন্নতি হতে লাগলো। এমন সময় বোম্বাইয়ের এক পার্সি মার্চেন্টের সঙ্গে আমার আলাপ হলো। এমন চমৎকার ভদ্রলোক ব্যবসায়ীদের মধ্যে আমি খুব কমই দেখেছি। তিনি আমার নতুন হার্ডওয়্যারের ব্যবসার অংশীদার হলেন। বলা বাহুল্য, নতুন ব্যবসাতেও আমার প্রচুর লাভ হতে লাগলো। এমনি করে আরো 12টি বছর কেটে গেল। কিন্তু হঠাৎ গত বছর থেকে দেখছি ব্যবসায় আমার খুব ক্ষতি হচ্ছে। পর হাজার হাজার টাকার 3-4টে ট্রানজ্যাকশন একেবারে নষ্ট হয়ে গেল। একদিন দুপুরবেলা নিজের প্রাইভেট রুমে বসে এই সব কথা ভাবছি, হঠাৎ আমার আংটির কথা মনে পড়ল। আংটিটার দিকে তাকালাম, কিন্তু আংটির পাথরটা যেন কেমন কেমন মনে হলো। নীলাভ পাথরটার ভেতর থেকে যে একটা রক্ত দুটি ফুটে বের হয়, সেটা তো কই দেখা যাচ্ছে না। চমকে উঠলাম এবং তক্ষুনি গাড়িতে চেপে বউবাজারে এক জুয়েলারের দোকানে গেলাম। জুয়েলার আমার যথেষ্ট পরিচিত। আংটির পাথরটা পরীক্ষা করে বললেন, ওটা আসলে নীল পাথরই নয়, সামান্য একটা নীল রঙের কাঁচ মাত্র। আমার মাথা ঘুরে গেল। চারিদিকে অন্ধকার দেখলাম। বাড়ি ফিরেই পুলিশে খবর দিলাম। বাড়ির সব চাকর বাকরদের নানাভাবে জেরা শুরু করে দিলাম, কিন্তু কোনো সুবিধাই হলো না। আমার কিন্তু মন ভেঙে গেল। পাগলের মতো দিন রাত পাথরটার কথা চিন্তা করতে লাগলাম। এমন সময় হঠাৎ একটা বেনামি চিঠি রেজিস্ট্রিতে পেলাম। এই দেখুন সেই চিঠি। ভদ্রলোক যে আমার বুক পকেটের মধ্যে হাত ঢুকিয়ে একটা নোংরা খাম বার করে দিলেন। চিঠিটা টেবিল ল্যাম্পের সামনে উঁচু করে ধরলাম। পরিষ্কার ইংরেজি টাইপে লেখা, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, প্রিয় শৈলেশ্বর, তোমার আংটির নীলা হারায়নি। 8 মাস আগে আমি সেটা চুরি করেছি তোমার আংটি সমেত। তোমার হাতের আঙ্গুলে যে আংটিটা আছে সেটা একটা মেকি পাথর বসানো অন্য আংটি। শুনলাম তুমি পুলিশের সাহায্য নিয়েছ, কিন্তু তাতে কোনো লাভ হবে না। মিথ্যা সময় ও অর্থের অপব্যয় হবে মাত্র। কারণ এ জীবনে আর তোমার সেটা ফিরে পাওয়ার কোনো আশাই নেই। অতএব বুদ্ধিমানের মতো কোনো গোলযোগ না করে চুপচাপ থাকাই ভালো। চুপ করে যাও এবং কেস তুলে নাও। ইতি BYXIVIVI তোমার। আর আমি 3-4 বার আগাগোড়া চিঠিটা পড়ে শৈলেশ্বরবাবুর মুখের দিকে তাকালাম। এখন বুঝতে পারছেন বোধহয় কেন এত গোপনে এত রাত্রে আপনাকে বিরক্ত করতে এসেছি। আচ্ছা, 8 মাস আগে এমন কোনো ঘটনা বা উপলক্ষ ঘটেছিল কি যে আপনি কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন? না, তেমন কিছু তো মনে পড়ছে না। তাছাড়া অনেকদিন আগেকার কথা। 8 মাস আগে আপনি কোথায় ছিলেন? মিরাটে ব্যবসা সংক্রান্ত একটা ট্রানজ্যাকশনের কাজে আমি আর আমার বন্ধুটি সেখানে মাসখানেক ছিলাম। আপনার এই পার্সি বন্ধু লোকটি কেমন? আগে তো আপনাকে বলেছি, অমন অমায়িক ভদ্র রুচি সম্পন্ন লোক বড় একটা আমার চোখে পড়েনি। বয়স কত বলে মনে হয়? তা 50 কি 60 হবে বোধ করি। পুলিশ কি এখন আপনার কেস ইনভেস্টিগেট করছে মিস্টার সেন? না, এই চিঠি পাওয়ার পর কেসটা আমি উইথড্র করে নিয়েছি। বেশ করেছেন, কিন্তু আজকের মতো এই চিঠিটা আমার কাছে রেখে যেতে হবে। কাল সকালে হোক কিংবা রাত্রেই হোক, সুবিধে মতো আমি আপনার সঙ্গে গিয়ে দেখা করব। আপনি বাড়ি থেকে কোথাও বেরোবেন না। তাছাড়া আপনার বাড়িতে তো ফোন আছে। আগে হ্যাঁ। এবার আপনি তাহলে বাড়ি যান, রাত্রি প্রায় শেষ হতে চলল। শৈলেশ্বরবাবুকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম। ভোলার সন্ধানে গিয়ে দেখি সে বাড়ি ফিরে সদর দরজা বন্ধ দেখে
বাইরের রকে শুয়েই দিব্যি নাক ডাকাচ্ছে। ভোলাকে জাগিয়ে ঘরে ডেকে নিয়ে সদর দরজা বন্ধ করে দিলাম এবং তারপর ওপরে এসে শুয়ে পড়লাম। পরদিন দুপুরে অপ্রত্যাশিতভাবে কিরিটি শিলং থেকে ফিরে এলো। আমি ওই সময় বসে মিস্টার শৈলেশ্বর সেনের রেজিস্ট্রি ডাকে পাওয়া চিঠির তলাকার সাংকেতিক অক্ষরগুলো বোঝবার চেষ্টা করছিলাম। ও হে মিলিয়নের! কিরিটি? হ্যাঁ, কিরিটি। কিন্তু এত মনোযোগ দিয়ে কি পড়া হচ্ছিল শুনি? একটা চিঠি। কার চিঠি? দেখোই না। চিঠিটা আমি কিরিটির দিকে এগিয়ে ধরলাম। তারিখ দেখছি 10/4/41। আজ হচ্ছে 24/41। দিন 10 আগেকার চিঠি। কিন্তু বিওয়াই কথাটি কি? আর নিচের এই নামের বদলে আর অক্ষরটি বা কি মিন করছে? নামের অক্ষর নয় তো? কি নাম? রজত, রনেন, রমেন, রমেশ। আমি কিন্তু কিরিটিকে এবার বাধা দিয়ে বললাম, তোমার খাওয়া দাওয়া হয়েছে কিরিটি? না, ট্রেন থেকে নেমে সোজা এখানে চলে এসেছি। বলতে বলতে কিরিটি আমার পাশেই একটা খালি সোফায় টান টান হয়ে শুয়ে পড়ল। হাত পা গুটিয়ে অমন দিনরাত্রি চুপচাপ বসে থাকতে থাকতে কেমন যেন জমাট বেঁধে যাওয়ার জোগাড় হয়ে উঠেছিল। কাজে কাজেই আমি আর থাকতে পারলাম না। জঙ্গলিকে নিয়ে সোজা চলে এলাম। জঙ্গলিকে ট্যাক্সি করে বাড়ি পাঠিয়ে দিয়ে তোমার এখানেই চলে এলাম। এখান থেকে স্নান পর্ব সেরে তবে বাড়ি যাব। ইতিমধ্যে হীরা সিং গাড়ি নিয়ে আসবে। আর দেরি করো না, তবে তুমি চান করতে যাও। আমি ভোলাকে দিয়ে কাপড় আর টাওয়েল পাঠিয়ে দিচ্ছি। কিরিটি স্নানঘরের দিকে চলে গেল। বিকেলের দিকে কিরিটি আমাদের বাড়িতে এলো। ভোলা গরম গরম চা ও টোস্ট দিয়ে গেছে। চা খেতে খেতে কিরিটিকে গত রাত্রের ঘটনা সব খুলে বললাম। সমস্ত ঘটনা শুনবার পর কিরিটি একটা সিগার ধরিয়ে বলল, মাস্টার, তোমার সকালের সেই চিঠির রহস্য আমার কাছে এতক্ষণে খোলসা হয়ে গেল। কি অর্থ কি? জলের মতো সোজা। কিন্তু কথা হচ্ছে, সত্যিই কি তুমি নীলাটা উদ্ধার করতে চাও নাকি? নিশ্চয়ই। তবে বোম্বে যেতে হবে। বম্বে যেতে হবে? তার মানে? মানে আবার কি? বলছি তো, বোম্বে যেতে হবে। But I am too tired. এমন সময় ক্রিং ক্রিং করে পাশের টেবিলে টেলিফোনটা বেজে উঠল। এগিয়ে গিয়ে রিসিভারটা তুলে নিলাম। হ্যালো, ইয়েস, সুব্রত রয় স্পিকিং। হ্যাঁ, কি বললেন? বেরিয়ে যাচ্ছেন? জরুরি কাজ? আপনার সেই পার্সি পার্টনারের সঙ্গে? ও, আজ তাহলে যাব না। সুব্রত, ওকে যেতে বারণ করো এবং বলো ওর পার্সি পার্টনারের সঙ্গে আজকে যেন কোথাও না যান। আমরা আর ঘণ্টাখানেকের মধ্যেই ওর সঙ্গে দেখা করব। আর জিজ্ঞাসা করো তো, পার্সি মার্চেন্টটি এখন কোথায় থাকেন? আমি কিরিটির কথা মতো তক্ষুনি মিস্টার সেনকে সব খুলে বললাম। মিস্টার সেন আপত্তি জানালেন। বললেন তার পার্সি বন্ধুটি গত সপ্তাহে কলকাতায় এসেছে। গ্র্যান্ড হোটেলের একটা সুইট নিয়ে আছে। আজ রাত্রেই দিল্লি এক্সপ্রেসে মিস্টার সেনকে নিয়ে কি একটা বিজনেসের ব্যাপারে তাদের পাটনা যাওয়ার কথা। আমি তখন মিস্টার সেনকে কিরিটির আসবার সংবাদ দিয়ে বললাম আমি কিরিটিকে তার নীলা সম্বন্ধে সমস্ত ঘটনাটা বলেছি এবং কিরিটিরই ইচ্ছে অনুযায়ী তাকে আমি থাকতে বলছি। বিজনেসের ব্যাপারে পাটনায় আমাদের যেতেই হবে, না হলে সমূহ ক্ষতি হবে। তবে ট্রেন সেই রাত্রি 10:30টায়, বাড়ি থেকে রাত্রি 9টার পরে রওনা হলেও ক্ষতি নেই। এর মধ্যে যদি আপনারা একবার দেখা করে যান তো ভালো হয়। আমার পার্সি বন্ধুটিও এক্ষুনি এখানে আসছেন, তার সঙ্গে আলাপ করিয়ে দেব। তিনিও সব জানেন নীলা চুরির কথা এবং তাকে সব কথা আজই বলেছি। আমি কিরিটিকে মিস্টার সেনের বক্তব্য সব বললাম। কিরিটি বলল, তবে মিস্টার সেনকে বলো যে আমার না যাওয়া পর্যন্ত উনি যেন বাড়ি থেকে কোথাও না বের হন। আমরা ঘণ্টাখানেকের মধ্যেই যাচ্ছি। আমি কিরিটির নির্দেশ মতো মিস্টার সেনকে ফোনে তাই বলে দিলাম। মিস্টার শৈলেশ্বর সেনের বাড়ি হাজরা রোডে। টালিগঞ্জে কিরিটির বাড়ি হয়ে আমরা যখন মিস্টার সেনের বাড়ির সামনে হাজির হলাম তখন সন্ধে পেরিয়ে রাত। হাজরা রোডের ওপরেই প্রকাণ্ড 3তলা সাদা রঙের বাড়ি। বাড়ির সামনে লোহার গেট, গেটে নেপালি দারোয়ান।
গেট থেকে লাল কাঁকড় বিছানো পথ গাড়ি বারান্দার নিচ পর্যন্ত গেছে। দুপাশে টেনিস লন ও নানা জাতীয় মৌসুমি ফুল ও পাতাবাহার গাছ। হীরা সিং গাড়ি বারান্দার নিচে গাড়ি থামাতেই আমাদের নজরে পড়ল অন্যদিকে আর একখানা সেডান গাড়ি দাঁড়িয়ে আছে। বেয়ারা আমাদের পথ দেখিয়ে ওপরে নিয়ে গেল। দোতলার কোণের দিককার একটা ঘরে মিস্টার সেন ছিলেন। আমাদের আসার খবর পেয়ে ঘরের মধ্যে ডেকে নিলেন। আসুন আসুন। আমরা তিনজন ঘরের মধ্যে প্রবেশ করলাম। প্রথমে আমি, মাঝখানে কিরিটি ও শেষে মিস্টার সেন। মাঝারি গোছের একখানা ঘর। ঘরের মেঝেতে সবুজ রঙের মূল্যবান কাশ্মীরি কার্পেট বিছানো। কালো পাথরের তৈরি ঘরের মাঝখানে একটা শ্বেত পাথরের টেবিলের ওপর ব্রঞ্জের তৈরি মার্কিউরির মূর্তি। ঘরের দুপাশে সোফা পাতা। তারই একটায় বসে আছেন সাদা গোঁপদাড়িওয়ালা বৃদ্ধ পার্সি ভদ্রলোক। ভদ্রলোকের চোখে কালো কাঁচের চশমা। মিস্টার সেনকে বললাম, মিস্টার সেন, ইনি আমার বন্ধু কিরিটি রায়। কিরিটি, ইনি মিলিয়নের আয়ন মার্চেন্ট মিস্টার শৈলেশ্বর সেন। এবার মিস্টার সেন দূরে বসে থাকা কালো চশমা পরা পার্সি ভদ্রলোককে দেখিয়ে বললেন, ইনি আমার অংশীদার ও বিশিষ্ট বন্ধু মিস্টার রুস্তমজি মেটা, আর ইনি সুব্রত রায়, আমার বন্ধু। গ্ল্যাড টু মিট ইউ মিস্টার রয়। কিছুক্ষণ এটা ওটা আলাপ আলোচনার পর হঠাৎ এক সময় কিরিটি মিস্টার মেটার দিকে তাকিয়ে বলল, আপনার চোখ কি খারাপ নাকি মিস্টার মেহতা? হ্যাঁ, মানে ও কয়েক মাস থেকে আমার একটা চোখ একটু উইক হয়ে গেছে। তার মানে? মানে আমার একটা চোখ বাচ্চা বেলায় নষ্ট হয়ে যায়, এ লেফট আই। একটা মাত্র চোখই আমার লেফট। অত্যাধিক পরিশ্রম করে এটাও যদি উইক হয়ে পড়ে, তাই ডাক্তারের অ্যাডভাইস ফলো করে কালো লেন্সের চশমা ব্যবহার করছি এই কিছুদিন হলো। কতদিন হলো চশমা ব্যবহার করছেন? বেশি দিন না, একটা 7-8 মাস হবে বোধ হয়, তাই না মিস্টার সেন? হ্যাঁ, হ্যাঁ, ওই রকমই হবে। আরো দু চারটে কথাবার্তার পর রুস্তমজি বললেন, শুনলাম আপনারা মিস্টার সেনের হারিয়ে যাওয়া নীলাটা রিকভার করবার চেষ্টা করছেন। সত্যি নীলাটা হারানোর পর থেকে ও বন্ধু আমার খুব ডিপ্রেসড। ব্যবসায় একদম মন দেয় না আগের মতন। নীলাটা যদি রিকভার করে দিতে পারেন, আমরা দুজনেই আপনার কাছে গ্রেটফুল থাকবো। চেষ্টা করতে পারি, ফলাফলের কথা বলি কেমন করে। ভৃত্য ট্রেতে করে চা জল খাবার নিয়ে এলো। চা পানের পর হঠাৎ হাত ঘড়ির দিকে তাকিয়ে একসময় রুস্তমজি বললেন, আপনার ক্ষমতার কথা মিস্টার সেনের মুখ থেকে আমি শুনেছি মিস্টার রায়, কিন্তু মিস্টার সেন, এদিকে আবার বেশি দেরি হলে ও ট্রেন আমরা ধরতে পারবো না। এবারে উঠুন মিস্টার সেন, আজ আমাদের ছেড়ে দিতে হবে মিস্টার রয়। একটা বহুত জরুরি কাজ হাতে আছে আমাদের। আপনাদের সঙ্গে আরেক দিন ভালো করে আলাপ করব। মিস্টার রুস্তমজি মেহতা, আপনাকে আমি মিস্টার সেনের রক্তমুখী নীলাটা চুরির অপরাধে অভিযুক্ত করছি। ঘরের মধ্যে হঠাৎ বজ্রপাত হলেও বোধহয় এতটা কেউ চমকে উঠত না। মিস্টার মেটা যেন কিরিটির কথায় পাষাণের মতো কঠিন হয়ে দাঁড়িয়ে গেছেন এবং কালো কাচের চশমা পরা চোখ দিয়ে স্থির অচঞ্চল ভাবে কিরিটির মুখের দিকে তাকিয়ে আছেন। এসবের মানে কি মিস্টার সেন? মিস্টার সেনও যেন ভয়ানক বিব্রত হয়ে পড়েছেন। লক্ষ্মী ছেলের মতো বসে পড়ুন মিস্টার রুস্তমজি মেহতা, আর শুনুন মিস্টার সেন। শোনো সুব্রত, কয়েক মাস আগে রুস্তমজির সঙ্গে যখন মিস্টার সেন মেরাঠে ছিলেন, সেই সময় নিশ্চয়ই খাবারের সঙ্গে কোনো ঘুমের ওষুধ দিয়ে কোনো এক রাতে রুস্তমজি মিস্টার সেনের আঙুল থেকে রক্তমুখী নীলা বসানো সাপ আংটিটা খুলে নিয়ে অন্য একটি নকল পাথর বসানো আংটিটি পরিয়ে দেন। রুস্তমজিকে হয়তো চিনতে পারছো না, বম্বের বিখ্যাত পার্সি পাবলিকেশন বিজনেসম্যান
একদা যাকে তার শোয়ার ঘরে নিহত অবস্থায় পাওয়া যায়, ইনি তারই ভাগ্নে। কেমন রুস্তমজি, আমার কথা ঠিক কিনা? রুস্তমজি নিশ্চয়ই তার মামার কাছে কোনো এক সময় হয়তো ওই নীলাটার সম্পর্কে শুনেছিলেন এবং তাতেই হয়তো নীলাটার উপর তাঁর লোভ জন্মায়। মামার মৃত্যুর পর যখন শুনলেন সম্পত্তি নিলামে উঠেছে, তখন তাড়াতাড়ি এলেন নিলামে আংটিটা কিনতে। কিন্তু মিস্টার সেন বেশি অফার দিয়ে কিনে নিলেন। ফলে রুস্তমজির আক্রোশ পড়ল মিস্টার সেনের ওপর এবং একবার তাজের সামনে ও একবার রাতে আগ্রাতেই ওর বন্ধুর বাড়িতে আংটিটা নেবার চেষ্টা করে ব্যর্থ হন। তখন ভাবলেন এভাবে আংটিটা হাতানো যাবে না। তখন বন্ধু বেশে ব্যবসার ভাগিদার সেজে এসে মিস্টার সেনের সামনে দাঁড়ালেন। কোনো পার্সি কোনো একজন বাঙালিকে অংশীদার নিয়ে ব্যবসা করবে, এ স্বপ্নেও ভাবা যায় না। মূল উদ্দেশ্য ছিল রুস্তমজির ওই নীলাটি কোনো মতে হাতিয়ে নিজের অধিকারে আনা। মিস্টার সেনের ব্যবসার গতি দেখে নীলাটার জন্য আরো লোভী হয়ে উঠলেন। দিনের পর দিন কলকাতায় থেকে নীলাটা চুরি করা সম্ভব হবে না জেনেই ব্যবসার ছল করে মিস্টার সেনকে মেরাঠে নিয়ে গেলেন এবং অনায়াসেই কাজ হাসিল করলেন। রুস্তমজি, এবার বের করে দিন মিস্টার সেনের রক্তমুখী নীলাটা। মিস্টার রায়, একজন ভদ্রলোককে এভাবে আপনার মতন একজন ভদ্রলোকের পক্ষে অপমান করবার কোন সঙ্গত কারণ খুঁজে পাচ্ছি না। মিস্টার মেহতা, আর রহস্য কেন? আমি জানি নীলাটা আপনার সঙ্গেই আছে। কি বলছেন আপনি পাগলের মতন মিস্টার রায়? ঠিকই বলছি। বেশ, খুঁজে দেখুন, কিন্তু জানবেন এই অপমান আমি সহজে হজম করব না। নিজেই রুস্তমজি তন্ন তন্ন করে জামা কাপড়, মানিব্যাগ, জুতো, মোজা, টুপি, চুল সবকিছু খুঁজে দেখালেন, কিন্তু নীলাটি পাওয়া গেল না। কিরিটি তখন যেন ক্ষেপে উঠেছে। ওসব জায়গা খুঁজলে কি হবে, ওখানে তো নেই। বলতে বলতে হঠাৎ এগিয়ে এসে এক টান দিয়ে রুস্তমজির চোখ থেকে গগলসটা ছিনিয়ে নিল এবং তীক্ষ্ণ আদেশের সুরে বলল, রুস্তমজি, রক্তমুখী নীলা অতি ভয়ঙ্কর জিনিস। ভেবে দেখুন আপনার মামার কথা, কিভাবে যথা সর্বস্ব খুইয়ে তাকে শেষ পর্যন্ত একদিন আত্মহত্যা করতে হয়েছিল। কে জানে কোনো ভয়ঙ্কর পৈশাচিক মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে কিনা। সর্বনাশ যদি না চান, যার জিনিস তাকে ফিরিয়ে দিন। ও নীলা, বিশেষ করে রক্তমুখী নীলা, সকলের সহ্য হয় না। এই যে দীর্ঘকাল নীলাটার লোভে হন্তদন্ত হয়ে ঘুরে ঘুরে বেরিয়েছেন, চুরি করেও কি সেটা লুকোনো রইল? ধরা পড়ে গেলেন শেষ পর্যন্ত। ওর সাহচর্যেও বিষ আছে মিস্টার মেহতা। রক্তমুখী নীলা বড় সাংঘাতিক বস্তু। এখনো ভালো চান তো যার নীলা ফেরত দিন তাকেই। বললাম তো আমি জানি না। কিরিটির দু চোখের তারায় যেন আগুনের ঝলক। ক্রমে সে এক পা করে রুস্তমজির দিকে এগিয়ে আসতে আসতে বজ্র কঠোর কণ্ঠে বলল, আপনি জানেন, হ্যাঁ আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন। আপনার চোখ, ওই পাথরের চোখ, ওইখানেই সেই নীলা, রক্তমুখী নীলা। কিরিটির কণ্ঠস্বর ভয়ঙ্কর উত্তেজনায় থরথর করে কাঁপছে তখন। রুস্তমজিও হঠাৎ কেমন যেন চঞ্চল হয়ে খপ করে চোখের উপর হাত চাপা দিলেন এবং চিৎকার করে বললেন, না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। মিস্টার সেন, আপনার এই বন্ধুর চোখের মধ্যে লুকোনো আছে নীলাটা, নিয়ে নিন। বাঘের মতোই মিস্টার সেন রুস্তমজির উপর ঝাঁপিয়ে পড়লেন। খুন করবো তোকে, চোর! আমার রক্তমুখী নীলা দে, দে! অনায়াসেই মিস্টার সেন বৃদ্ধ রুস্তমজিকে চিৎ করে মাটিতে ফেলে আঙুল দিয়ে খাবলিয়ে রুস্তমজির পাথরের চোখটা ছিনিয়ে নিল। ঝরঝর করে রক্ত বেরিয়ে এলো, আর সেই রক্তের সঙ্গেই চোখের কোটর থেকে নীলাটা ছিটকে মাটিতে পড়ে গেল। পাগলের মতোই মিস্টার সেন নীলাটা মাটি থেকে কুড়িয়ে নিলেন। বাড়িতে ফিরে এসে একটা সিগার ধরিয়ে তাতে মৃদু মৃদু টান দিতে দিতে কিরিটি বলল, প্রথমে চিঠির সাংকেতিক অর্থ আমি বুঝতে পারিনি। পরে তোমার মুখে মিস্টার সেনের
সমস্ত ঘটনা শুনে বুঝলাম BY মানে বম্বে আর আর মানে রুস্তমজির নামের প্রথম অক্ষর। আর ওইটা যেটা আমি পড়ছিলাম না, BYXIVIVI, ওটা আসলে এক্স মানে রোমানে 10 লেখা হয়েছে, আর যেটাকে আইভি পড়ছিলাম সেটা রোমানের 4, তারপরে একটা 1 ছিল, তারপরে আর একটা ভি, তারপর 1। ও তার মানে BY মানে বম্বে, এক্স মানে 10, 4 মানে 4, আর 41 মানে 41, তার মানে 10ই এপ্রিল 1941। তখনই আমার কাছে ব্যাপারটা সহজ হয়ে এলো। তাই বলেছিলাম বম্বে যাব, কেননা শুনেছিলাম তোমার মুখে রুস্তমজি বম্বেতেই নাকি থাকেন। তারপর ফোনে যেই শুনলাম মিস্টার সেনের পার্সি বন্ধু এখানেই এখন আছেন, তখন বম্বে যাওয়ার প্রয়োজন আর থাকলো না। কিন্তু নীলাটা যে রুস্তমজির সঙ্গেই আছে কেমন করে বুঝলে? এ তো খুবই সহজ। তুমি হয়তো জানো না সুব্রত, কোনো পাথর ইত্যাদি মানুষ যখন ব্যবহার করে সেটা দেহের চামড়ার সঙ্গে স্পর্শ করে থাকা চাই, না হলে সকলের ধারণা পাথরের কোনো উপকার নাকি পাওয়া যায় না। রক্তমুখে নীলাটা যখন রুস্তমজি চুরি করেছেন, তখন যাতে সেটা থেকে উপকার পান এই চেষ্টাই করবেন, এবং তা করতে হলেই গায়ের চামড়ার সঙ্গে লাগিয়ে রাখতে হবে। সেভাবে রাখতে হলে তাতে এক আংটি অথবা তাগার সঙ্গে পাথরটা যুক্ত করে রাখতে হয়, কিন্তু ধরা পড়ার সম্ভাবনা তাতে। এক্ষেত্রে ওর পক্ষে সবচাইতে ভালো ও সহজ উপায় ছিল নীলাটা তার পাথরের চোখের তলায় রাখা, এবং তা করতে পারলে কারো চোখে পড়বারও সম্ভাবনা নেই, কাজও হবে, এবং করলেনও তাই। দোষীর মন কিনা। তাই সর্বদা একটা কালো সানগ্লাস ব্যবহার করতে শুরু করেন রুস্তমজি। রুস্তমজির হাতে আংটি নেই দেখে তাই প্রথমেই তার চোখের গগলস আমার দৃষ্টি আকর্ষণ করে। তার চোখের অসুখের সময় ও নীলাটা চুরি যাবার সময় মিলিয়ে দেখো, একটা সুন্দর মিল আছে। আমার সমস্ত সন্দেহ মিটে গেল, এবং সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করেই সোজাসুজি তাকে আক্রমণ করলাম। এমন সময় পাশের ঘরের টেলিফোন বেজে উঠল। সুব্রত বাবু, হ্যাঁ বলুন। আপনারও মিস্টার রায়ের নামে 5,000 করে 10,000 টাকা চেক পাঠালাম আমার সেক্রেটারির হাত দিয়ে। অনুগ্রহ করে এই সামান্য টাকাটা নিয়ে আমায় বাধিত করবেন। আপনাদের উপকার আমি জীবনে ভুলতে পারবো না। আমি ফোনটা রেখে এ ঘরে এসে দেখি সোফার উপর হেলান দিয়ে ইতিমধ্যেই কিরিটি কখন এক সময় ঘুমিয়ে পড়েছে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন নিহার রঞ্জন গুপ্তর লেখা কিরিটি কাহিনী রক্তমুখী নীলা। গল্প পাঠে মীর, দীপ, শব্দগ্রহণ রিচার্ড, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত আকাশ, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, পর্ব পরিচালনা ও সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। শুনলেন নিহার রঞ্জন গুপ্তর লেখা রক্তমুখী নীলা। এর পরের গল্প নিহার রঞ্জন গুপ্তর কিরিটি কাহিনী বাঘ নখ। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন নিহার রঞ্জন গুপ্তর লেখা কিরিটির গোয়েন্দা কাহিনী বাঘ নখ। নিহার রঞ্জন গুপ্তর জন্ম 1911 সালে অবিভক্ত বাংলার যশোর জেলায়। বাংলা সাহিত্যকে তিনি কিরিটি রায়ের মতো অমর গোয়েন্দা চরিত্র উপহার দিয়েছেন, কিন্তু তিনি জীবন শুরু করেছিলেন একেবারে অন্যভাবে। কলকাতার কারমাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে তিনি স্কিন স্পেশালিস্ট হিসেবে ভালোই পয়সা জমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহার বাবু আর্মিতে যোগ দেন ও মেজর হিসেবে চট্টগ্রাম থেকে মিশরের যুদ্ধ ময়দানে কাটান। তার কিছু বিখ্যাত গ্রন্থ কালো ভ্রমর, উল্কা, উত্তর ফাল্গুনী, কলঙ্কিনী কঙ্কাবতী ইত্যাদি, এগুলোর অনেক কটি বড় পর্দায়ও রমরমিয়ে চলেছে। তার মৃত্যু হয় 1986 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি কিরিটি রায় বই থেকে। শুরু হচ্ছে বাঘ নখ।
আসুন আসুন, আপনার পুণ্য পদধূলি স্পর্শে আমার এই ক্ষুদ্র আলয় ধন্য হলো। খাঁ সাহেব, আমি আপনার সহযোগিতা ও বন্ধুত্ব লাভ করে নিজেকে গৌরবান্বিত বোধ করছি। শিবাজি এগিয়ে এলেন আফজল খাঁর দিকে। আফজল খাঁও এগিয়ে এলেন। তারপরই একটা দীর্ণ চিৎকার সমগ্র প্রেক্ষাগৃহকে অনুরণিত করে তুলল। শিবাজির তীক্ষ্ণ বিষাক্ত বাঘনখের অব্যর্থ আঘাতে আফজল খাঁর বিষ জর্জরিত অবশ দেহটা এলিয়ে পড়ল। বিশ্বাসঘাতক! শিবাজির কণ্ঠ চিরে অট্টহাসি জেগে ওঠে। আফজল খাঁর মুখের দিকে চেয়ে শিবাজি বললেন, বিশ্বাসঘাতক আমি না তুমি খাঁ সাহেব? জাল বিছিয়েছিলে শিবাজিকে বন্দি করবে বলে। বন্ধুত্বের মুখোশ এঁটে শয়তানির ছুরি শানাচ্ছিলে অতর্কিতে আমাকে আক্রমণের জন্য। ভেবেছিলে শিবাজির চোখে অনায়াসেই ধুলো দিতে পারবে না? জবনিকা নেমে এল। প্রেক্ষাগৃহ ঝমঝম করে উঠল দর্শকের করতালিতে। আর সেই শব্দে এক হতভাগ্যের শেষ মরণ কাতর অব্যক্ত আর্তধ্বনি ডুবে গেল। কেউ জানল না, কেউ বুঝল না। গ্রিন রুমে মহিতোষ নিজের মেকআপ ঠিক করছিল আয়নার সামনে। সুশীল ছুটে এসে বলল, মহি, সর্বনাশ হয়েছে রে, তোর ভাই। বাকি কথাটা সে আর উচ্চারণ করতে পারল না। কি? খগেন যেন কেমন করছে, স্টেজ থেকে ফিরে এসে কেমন যেন এলিয়ে পড়েছে, সমস্ত মুখ নীল হয়ে গেছে। শিগগির ভাই আয় একবার। সে কি? কই চল তো দেখি। আফজল খাঁর বেশভূষায় তখনও খগেন সজ্জিত। উজ্জ্বল আলোয় স্পষ্ট বোঝা যায় খগেনের মুখখানা এক্কেবারে নীল হয়ে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, আধখোলা চোখ দুটি। স্তম্ভিত বিস্ময়ে মহিতোষ খগেনের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হয়েছে রে খগেন? বড্ড কষ্ট হচ্ছে ময়দা, নিঃশ্বাস নিতে পারছি না, কেমন যেন। শেষ হয় না কথাটা। খগেনের হঠাৎ কথা বন্ধ হয়ে গেল ও সঙ্গে সঙ্গে মাথাটাও একপাশে কাত হয়ে পড়ল। পুজোয় অ্যামেচার ক্লাবের শখের থিয়েটারে গৈরিক পতাকা অভিনয় হচ্ছিল। হঠাৎ এই বিভ্রাট। তখনই একজন ডাক্তারের সন্ধানে ছুটল। পাড়ার সুবোধ ডাক্তার দর্শকদের মধ্যেই ছিলেন। সংবাদ পেয়ে তিনি ছুটে এলেন। ক্লাবের তিনিও একজন উৎসাহী সভ্য, কিন্তু খগেনকে বাঁচানো গেল না। ঘণ্টাখানেকের মধ্যেই তার মৃত্যু হল। আনন্দের আসরে নেমে এলো মৃত্যু বেদনার কালো ছায়া। সুবোধ ডাক্তার মৃতদেহ পরীক্ষা করে বললেন, তীব্র কোনো বিষক্রিয়ায় খগেনের মৃত্যু হয়েছে। থানায় একটু সংবাদ দেওয়া উচিত, কারণ স্বাভাবিক মৃত্যু এটা নয়। থানায় সংবাদ না দিলে পরে গোলমাল হতে পারে। একটু পরে গ্রিন রুমে মহিতোষ ও সুবোধ ডাক্তার পাশাপাশি দুটো চেয়ারে বসে কথা বলছিলেন। দলের পাণ্ডা মহিতোষকে সুবোধ ডাক্তার কয়েকটি প্রশ্ন করল। তোমার সেই বাঘনখটা কোথায় মহি? আশ্চর্য, সুবোধদা, এই টেবিলের ওপরেই তো সেটা ছিল, কিন্তু খুঁজে পাচ্ছি না। খগেনকে যখন দেখতে যাই তখনও সেটা এখানেই ছিল। সত্যি তন্ন তন্ন করে খুঁজেও বাঘনখটার সন্ধান পাওয়া গেল না। ডক্টর সুবোধ বসুর মুখে একটা দুশ্চিন্তার ছায়া। ব্যাপারটা যেমন চিন্তার তেমনই ঘোরালো। হুগলি জেলার ছোটখাটো পল্লী গ্রাম একটি। মহিতোষ, যতীন, খগেন ও সুশীল সবাই কলেজের ছাত্র ও একই গ্রামে বাড়ি। পুজোর ছুটিতে প্রতিবারই তারা গ্রামে এসে হৈ হৈ করে থিয়েটার করে। পুজোর ছুটিটা আমোদ হল্লা করে যে যার আবার কলকাতায় চলে যায় কটা দিন পরে।
এবারে তারা গ্রামে এসে গৈরিক পতাকা অভিনয়ের আয়োজন করে এবং বিজয়ার পরের দিন নাটক যখন অভিনীত হচ্ছে ঠিক সেই সময় ঘটল এই আকস্মিক বিভ্রাট। অ্যামেচার থিয়েটার ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক গ্রামের জমিদার যামিনী চৌধুরী, বয়সে তরুণ, অত্যন্ত আমোদে ও মিশুকে। বাপ পিতামহের অর্থের প্রাচুর্য থাকা সত্ত্বেও নৈতিক দিক দিয়ে যামিনীবাবু অত্যন্ত বলিষ্ঠ প্রকৃতির লোক। MA পাশ করেছেন এবং লেখাপড়ার চর্চা এখনো রাখেন। রামকৃষ্ণ সংঘের শিষ্য, বিয়ে করেননি, ছোট ভাইটির বিয়ে দিয়েছেন, তার একটি ছেলেও আছে। গৈরিক পতাকা অভিনয় করতে গিয়ে যে ব্যাপারটা ঘটে গেল তার সমস্ত ঝক্কি আজ যেন যামিনীবাবুর উপরেই এসে পড়েছে। শেষ পর্যন্ত থানায় খবর দেওয়ায় ঘটনাস্থলে দারোগাবাবু আসেন এবং তিনি অস্বাভাবিক মৃত্যু বলে মৃতদেহের ময়নাতদন্ত করান। ময়নাতদন্তের ফলে জানা গেল দেহে কুরারি বা কুচফুল বিষ প্রয়োগের ফলে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের ফলাফলটা যেন সত্যিই সকলকে একেবারে স্তম্ভিত করে দিয়েছে। জমিদার যামিনী চৌধুরীকে সেদিন গোপনে থানায় ডেকে দারোগা ইউসুফ বলেছেন, গৈরিক পতাকা অভিনয় হতে হতে যখন টিনের পাতের তৈরি খেলার বাঘনক দিয়ে মহিতোষবাবু খগেনবাবুকে আঘাত করেন, তারপরই খগেনবাবুর মৃত্যু হয়। সকলের জবানবন্দি থেকে সেটাই প্রমাণ হচ্ছে এবং দ্যাট মাস্ট বি দ্য কজ অফ ডেথ। এ আপনি কি বলছেন ইউসুফ সাহেব? আপনি কি বলতে চান মহিতোষ খগেনকে সেই খেলার বাঘনকের সঙ্গে বিষ মাখিয়ে ইচ্ছে করে হত্যা করেছে? কিছুই আমি বলতে চাই না চৌধুরী মশাই, তবে এও বোধহয় আপনি শুনে থাকবেন, অভিনয়ের সময় টিনের পাতের তৈরি যে বাঘনকটা মহিবাবু ব্যবহার করছিলেন সেটা আর খুঁজে পাওয়া যায়নি এবং থিয়েটার ঘর ও আশপাশের সব তন্ন তন্ন করে খুঁজেও প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেও সেটা কোনো পাত্তাই মেলেনি আজ পর্যন্ত। কিন্তু শুধু তাই নয়, মৃত খগেনবাবুর বুকের ওপরে কয়েকটা তীক্ষ্ণ কোনো বস্তুর সাহায্যে আঁচড় কাটলে যেমন দাগ হয় তেমনি দাগও ছিল। কিন্তু আপনি বোধহয় জানেন না দারোগা সাহেব, খগেন আর মহি জাট্টুতো খুঁড়তুতো ভাই, একই জয়েন্ট ফ্যামিলিতে ওরা মানুষ। ওদের পরিবারের মতো একান্নবর্তী পরিবার আজকাল খুব একটা দেখা যায় না। তাছাড়া খগেন ও মহির পরস্পরের মধ্যে স্নেহ ও ভালোবাসার অন্ত ছিল না। না না, ইটস সিম্পলি অ্যাবসার্ড, একেবারে অসম্ভব। আপনিও বোধহয় জানেন চৌধুরী মশাই, আঘাত এক এক সময় এমন জায়গা থেকে আসে যেখানে কোনো আঘাতের সম্ভাবনা মাত্র ছিল না কয়েকদিন আগে। সেই রাত্রেই যামিনী চৌধুরী মহিতোষকে ডেকে পাঠালেন এবং আগের সব কথা মহিকে বললেন। তুমি হয়তো জানো না মহি, ইউসুফ লোকটা যেমন কমিউনাল মাইন্ডেড তেমনি শয়তান ও কুটচক্রী। ওর অসাধ্য দুনিয়ায় কোনো কাজই নেই। যদিও আমি এসব একেবারেই বিশ্বাস করি না, তবু একটা কথা আমি জানতে চাই, বাঘনকটা কেমন করে খোয়া গেল তার কিছু তুমি জানো কি? বাঘনকটা কি করে যে খোয়া গেল সেটাই আশ্চর্য। তুমি কবে কলকাতায় যাচ্ছ? পরশু যাব। বেশ, কলকাতা ছেড়ে তাহলে এখন আপাতত কোথাও যেও না। ব্যাপারটা যা ঘটবার তা তো ঘটে গেছে। এখন আমাদের দেখতে হবে কি করে এই কলঙ্ক থেকে আমরা সকলে উদ্ধার পেতে পারি। নির্দিষ্ট দিনে মহির কলকাতায় যাওয়া আর হলো না, কারণ আগের দিন সন্ধ্যার দিকেই ইউসুফ এসে ম্যাজিস্ট্রেটের গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে মহিতোষকে গ্রেপ্তার করে নিয়ে গেল থানায় খগেনের হত্যাকারী সন্দেহে। যামিনীবাবু আপ্রাণ চেষ্টা করেও দুঃসংবাদটা চেপে রাখতে পারলেন না। কেমন করে না জানি ইকান ওকান হতে হতে আগুনের মতোই সংবাদটা রাতারাতি সমস্ত গায়ে ছড়িয়ে পড়ল। মহিতোষ তার খুড়তুতো ভাই খগেনের হত্যার অপরাধে গ্রেপ্তার হয়েছে। যামিনী চৌধুরী চেষ্টা করেও জামিন দিয়ে ওকে খালাস করে আনতে পারলেন না। কিরিটি বাণীভবন মেসে তার 3 তলার ঘরে বসে মন দিয়ে ওই দিনকার খবরের কাগজটি পড়ছিল। ওই দিনকার খবরের কাগজে বিলাসপুর গ্রামের অ্যামেচার ক্লাবের গৈরিক পতাকা অভিনয়ের মধ্যে খগেন ঘোষের আকস্মিক নিহত হওয়ার ব্যাপার
ও সেই সংক্রান্ত মুহিতোষের গ্রেপ্তারের কথাটা ছাপা হয়েছিল। ইংরেজিতে একটা কথা আছে যার বাংলা অর্থ চায়ের কাপে তুফান। ব্যাপারটা অনেকটা তেমনি। যামিনী চৌধুরীর ছোট ভাই কামিনী এককালে কিরিটির সহপাঠী ছিলেন প্রেসিডেন্সি কলেজে। সেই সূত্রে আলাপ পরিচয়ও কিছুটা আছে। কিরিটির অনুসন্ধিৎসু মনে ব্যাপারটা যেন কেমন দোলা দিয়েছিল। সেই দিন বেলা 11টার গাড়িতেই ও বিলাসপুর যাত্রা করল। জমিদার বাড়িটা খুঁজে নিতে ওর বিশেষ অসুবিধে হল না। শরৎকালের হলদে রোদ এর মধ্যেই ঝিমিয়ে এসেছে। সামনেই একটা টানা বারান্দা। একটি বেতের মোড়ার ওপর বসে কামিনী চৌধুরী একটা দোনলা বন্দুক সাফ করছিল। কলেজের ছাত্রজীবন থেকেই কামিনীর শিকারে খুব শখ। এই বয়সেই সে একজন পাকা ও দক্ষ শিকারী বলে নামও কিনেছে যথেষ্ট। সাধারণ দোহারা চেহারা, তীক্ষ্ণ দুটি চোখ, ঠোঁটের ওপর সরু গোঁফ, দাড়ি নিখুঁতভাবে কামানো। কামিনী কিরিটিকে দেখেই চিনতে পারল। তাড়াতাড়ি বন্দুকটা পাশে নামিয়ে রেখে সাদর আহ্বান জানালো, কিরিটি না? হ্যাঁ, চিনতে পেরেছিস তাহলে? বিলক্ষণ, আয় আয়। ওরে একটা মোড়া দিয়ে যা কালু। দাঁড়া, চা দিতে বলে আসি। কামিনী ভেতরে চলে গেল। তারপর কি করছিস এখন? ব্যবসা। ব্যবসা? কিসের রে? এ দুনিয়ার বিভিন্ন প্রকৃতির মানুষের মনকে কোষ্টি পাথরে ঘষে ঘষে দেখছি হাউ দ্য ক্রাইম গোজ। হ্যাঁ, মানুষ মাত্রই ক্রিমিনাল, সামান্য দু একজন ছাড়া। এবং ক্রাইমেরও বিভিন্ন স্তর ও প্রকৃতি ভেদ আছে। ডাকসাইটে ছাপ মারা তথাকথিত একজন ক্রিমিনালের সঙ্গে সাংঘাতিক একজন ক্রিমিনালের পার্থক্যটা সত্যিকারের কোথায়? এইসব ব্যাপারের অনুসন্ধানের জন্যই রহস্যভেদের ব্যবসা শুরু করেছি। এখনো বেশি অবৈতনিক, পরে উপযুক্ত পারিশ্রমিক নিয়ে তবে কাজ করব। ও, তুই তাহলে ডিটেকটিভ হয়েছিস? বল। সাদা ও সহজ কথায় তাই বলতে পারিস বটে, তবে ঠিক তোরা যে অর্থে গোয়েন্দাগিরি করা বলিস এটা তা নয়। যে কোনো একটা ক্রাইমের ভেতর থেকে তার সত্যিটা খুঁজে বের করাই হচ্ছে আমার কাজ। তা দুনিয়ার এত প্রকারের কাজ থাকতে হঠাৎ এই বিচিত্র ব্যাপারে তো ঝোঁক হলো কেন? কারণ এটা রামা, শ্যামা, যদু সাধারণের জন্য নয়। এতে প্রয়োজন তীক্ষ্ণ বিচার বুদ্ধি, সূক্ষ্ম বিশ্লেষণ শক্তি, দূরদৃষ্টি, স্থির চিন্তা ও ধৈর্য, সংযম, মানসিক ও শারীরিক ক্ষিপ্রতা, যত্ন ও সুকঠোর অধ্যাবসায়। এসব কিছু জড়িয়ে এক প্রকারের অসাধারণ শক্তিও বলা চলে, যা সাধারণের নাগালের বাইরে। পাগল, ফিজিক্সে এমএসসি করে শেষ পর্যন্ত তুই? যাক ভাই, ওসব কথা, ওসব তুই বুঝবি না। এখন কেন এখানে এসেছি সেটা শোন। তোদের এখানে কিছুদিন আগে গৈরিক পতাকা নাটকের অভিনয়ের সময় যে দুর্ঘটনাটা ঘটল, ওই যে এক মহিতোষ ঘোষ অ্যারেস্ট হয়েছে না, সেই ব্যাপারটাই একটু দেখতে এলাম। আমি তো সাহায্য চাই। সে তো বুঝলাম, কিন্তু মহিতোষ তো গ্রেপ্তার হয়েছে এবং দারোগা ইউসুফের সঙ্গে গোপনে সাক্ষাৎ করে যতদূর জানতে পেরেছি মহিতোষ বোধহয় সত্যিই দোষী। কিরকম? তুই বোধহয় জানিস না, ওরা জাটতুতো খুঁড়তুতো ভাই, একান্নবর্তী পরিবারের ছেলে। খগেনের বাবা বিনয়বাবু বছর 20 হলো মারা গেছেন। বলতে গেলে ঘোষবাড়ির যা কিছু সম্পদ ওই বিনয়বাবুর জন্যই। 18 বছর বয়সে বিনয়বাবু সংসার ছেড়ে চলে যান। তারপর তাকে আর কেউ খুঁজে পায়নি। 20 বছর পরে তিনি গ্রামে ফিরে এলেন এবং তখন তিনি প্রায় 1 লক্ষ টাকার মালিক। কোথা থেকে কিভাবে যে তিনি টাকাটা রোজগার করেছেন তা তো কেউ জানতে পারলই না। এমনকি কোথায় কিভাবে যে তিনি টাকাটা রেখেছেন তাও কেউ জানতে পারেনি। তবে বাইরে থেকে বোঝা গেল ঘোষবাড়ির অবস্থার পরিবর্তন হলো এবং শূন্য লক্ষ্মীর ঝাঁপিটা হঠাৎ যেন স্বর্ণমুদ্রায় স্ফীত হয়ে উঠল। ফিরে এসে কিছুদিন বাদে হঠাৎ বিনয়বাবু বিয়ে করলেন এবং বিয়ের বছর 2 বাদে খগেন জন্মাল। খগেনের যখন বয়স 2 বছর তখন হঠাৎই বিনয়বাবুর শরীরে ভাঙন ধরল। বলিষ্ঠ শরীর, সুগঠিত স্বাস্থ্য যেন হু হু করে 6 মাসের মধ্যেই হাড় সর্বস্ব হয়ে গেল।
ডাক্তারের পরামর্শে তিনি দার্জিলিংয়ে চেঞ্জে গেলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। তারপর? স্বামী স্ত্রী সেই যে দার্জিলিং গেলেন আর ফিরলেন না। বিনয়বাবু হঠাৎ মারা গেলেন এবং তার মৃত্যুর 5 দিনের মধ্যেই বিনয়বাবুর স্ত্রীও আত্মহত্যা করলেন। বাড়ির বহুদিনকার পুরনো চাকর জগা গিয়েছিল ওদের সঙ্গে। 2 দিন বাদে সে পিতৃমাতৃহারা শিশু খগেনকে বুকে নিয়ে ফিরে এলো। মহির মা শিশুটিকে বুকে তুলে নিলেন। খগেন যেমন বিনয়বাবুর একমাত্র ছেলে ছিল, মহিও বিনয়বাবুর দাদা দীনেশবাবুর একমাত্র ছেলে। মহির চাইতে খগেন বছর 5 ছোট। একই মার স্নেহে খগেন ও মহি বেড়ে উঠতে লাগলো। কি যে ভালোবাসা ছিল মহি ও খগেনের মধ্যে! ওরা যে এক মায়ের পেটের ভাই নয়, কারোর সে কথা বোঝবার পর্যন্ত উপায় ছিল না। মহি আমার চাইতে বছর 2 ছোট। আমি তো অনেক দিন পর্যন্ত জানতে পারিনি যে ওরা এক মায়ের পেটের ভাই নয়। সেই মহি যে খগেনকে অমন নিষ্ঠুরভাবে হত্যা করবে শুধু অসম্ভবই নয়, একেবারে অবিশ্বাস্য। কিন্তু ঘটনা পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিশ্বাস না করে উপায় নেই। পরের দিন ভোরে কিরিটি কামিনীকে সঙ্গে নিয়ে থিয়েটার হলটা দেখতে গেল। পাকা ভিত, চারিপাশে করুগেটেড শিটের বেড়া ও আচ্ছাদনটাও করুগেটেড শিটের। মাঝখানে স্টেজ, দুপাশে ও পেছনে ছোট ছোট 4-5টা ঘর। একটায় স্থানীয় ক্লাব ঘর ও লাইব্রেরি, অন্যগুলোর মধ্যে 2টো গ্রিন রুম ও বাকি ঘরটা সাধারণত বন্ধই থাকে। স্টেজ নেহাত ছোট নয়, কলকাতার পেশাদারি স্টেজের মতো না হলেও বেশ বড়। মাত্র 10 দশেক আগে এইখানেই নির্দোষ আনন্দের মধ্যে হঠাৎই একটি নির্মম হত্যা ঘটেছিল। অজান্তেই কিরিটির মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে ওঠে। ডান দিকের একটা ছোট জানলা বন্ধই ছিল। কিরিটি জানলাটা খুলে দেয়। সামনেই একটা ঝাঁকড়া কামিনী ফুলের গাছ। সাদা সাদা ফুল ফুটে আছে অজস্র। আনমনে কিছুক্ষণ গাছটার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ কিরিটির নজরে পড়ে ঘন পাতার মধ্যে একটা লাল কাপড়ের পাড়ের অংশ হাওয়ায় ডালের সঙ্গে দুলছে। কিরিটি ঘর থেকে বের হয়ে বাইরে গাছটার কাছে যায়। শুধু একটা লাল পাড়ই নয়, অনেকখানি বিস্ময় সেখানে লুকোনো ছিল পাতার আড়ালে। একটা লম্বা, প্রায় হাত আড়াই হবে, কাঁচা বাঁশের কঞ্চি। তারই এক মাথায় পাড়ের একটা দিক বাঁধা এবং পাড়ের অন্য দিকটাই ঝুলতে দেখা গিয়েছিল স্টেজের ভিতরে জানলা থেকে। হঠাৎ একটা সম্ভাবনা ওর মাথায় খেলে যায়। ফিরে আসে ও স্টেজ ঘরে। চারিদিকে ভালো করে কি যেন খুঁজতে থাকে কিছুক্ষণ ধরে। কামিনী প্রশ্ন করে, কি করছিস? একটা সরু 1.5 লম্বা বাঁশের কঞ্চি। আচ্ছা কামিনী, যেদিন ওই ঘটনাটা ঘটে তুই তো এখানে উপস্থিত ছিলি না? হ্যাঁ, কেন? আফজল খাঁ বেশি খগেনবাবুকে যখন শিবাজি বেশি মহিতোষবাবু আলিঙ্গন করতে যায় তখন, মানে ঠিক সেই মুহূর্তে একটু আগে বা পরে খগেনবাবু চিৎকার করে উঠেছিলেন বলে জানিস কিছু? কই না তো, আর হলেও আমি অন্তত শুনিনি। কিন্তু কেন? আচ্ছা, দুর্ঘটনা ঘটবার পর ড্রপ যখন ফেলে দেয় তখন ঘন্টা বাজানো হয়েছিল। সে এক মজার ব্যাপার। যে লোকটার হাতে ঘন্টা বাজাবার ভার ছিল সে একটু আগেই ঢং করে ঘন্টাটা বাজিয়ে ফেলেছিল। ইউরেকা! পেয়েছি! কিরিটি হঠাৎ চিৎকার করে ওঠে। কি পেয়েছিস? শব্দ, জাস্ট আ সাউন্ড। জাস্ট আ সাউন্ড? ছোটবেলার একটা ছেলে ভুলোনো পদ্য ধাঁধা মনে পড়ছে। বনের থেকে বেরুলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। বলতো ধাঁধার উত্তর কি? বলতে পারলি না তো? জানি বলতে পারবি না। থাক, চল এবার ফেরা যাক। মহিতোষের বাবা দীনেশবাবু
লোকটি অত্যন্ত অমায়িক। কিরিটির আসল পরিচয় পেয়ে অত্যন্ত সুখী হলেন এবং অনেকক্ষণ ধরে দুজনে বসে আড্ডা মারলেন। কিরিটি জানতে পারল মৃত বিনয়বাবুর একমাত্র পুত্র খগেনই ছিল ঘোষবাড়ির সমস্ত সম্পত্তির অধিকারী। যদিও সে কথা একমাত্র দীনেশবাবু ছাড়া আর কেউই জানত না। তবে যতটা রটে ততটা নয়। লাখ টাকা নয়, 1030 টাকা নগদ ব্যাংকে আছে, আর 1010 টাকায় কিছুদিন আগে কাঁচামালের ব্যবসা করে এখন সেই ব্যবসার মূলধন প্রায় 1050 দাঁড়িয়েছে এই 24 বছরে। তবে যে জ্যাঠামশাই, শুনতাম বিনয় কাকার নগদ লাখ টাকা আছে। লাখ টাকাটা কি এত সহজ বাবা? থাকবে সে কথা। বিনুর গচ্ছিত ধন শেষ পর্যন্ত রক্ষা করতে পারলাম না, এই দুঃখটাই আজ আমার মহির দুর্নামের চাইতেও বেশি বাজছে বুকে। খগেনবাবু ও মহিবাবুর ঘরটা একবার দেখতে পারি কি দীনেশবাবু? নিশ্চয়ই, চলুন। এরপর খগেনের ও মহির ঘরে ঢুকে ঘরের সব কাগজপত্র উল্টে পাল্টে দেখে কিরিটি বিদায় নিল। আরও 1 সপ্তাহ পরের কথা। যামিনীবাবুর বাইরের ঘরে বসে কিরিটি, যামিনীবাবু ও কামিনী কথাবার্তা বলছিল। মহিতোষবাবু একেবারে নির্দোষ এ ব্যাপারে। তার ঘাড়ের সমস্ত হত্যাপরাধটা অত্যন্ত কৌশলের সঙ্গে চাপানো হয়েছে মাত্র। কিরকম? আপনি তাহলে ধরতে পেরেছেন নাকি কিরিটিবাবু খগেনের আসল হত্যাকারী কে? প্রশ্ন করলেন যামিনীবাবুই। হ্যাঁ। ঘরের মধ্যে যেন বজ্রপাত হল। বিস্মিত ও বিমূঢ় যামিনীবাবু যেন একেবারে নির্বোধ বনে গেলেন। যখন কিরিটি তার জামার পকেট থেকে একটা ছোট কাগজের মোড়ক খুলে তার চোখের সামনে মোড়কের ভেতরে পদার্থটি খুলে ধরল। দেখুন তো যামিনীবাবু, এটা কি? একটা শাড়ির লাল পাড় বলেই তো মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ, আর একটু ভালো করে পাড়টা পরীক্ষা করে দেখুন। যে শাড়ি থেকে পাড়টা ছিঁড়ে নেওয়া হয়েছে সেটা সাধারণ মিলের শাড়ি নয়, দামি শান্তিপুরি শাড়ির পাড়। দেখুন, পাড়ের নিচে জরির নকশা আছে। আর দুর্ভাগ্যই বলুন বা সৌভাগ্যই বলুন, পাড়টা এমনভাবে ছিঁড়ে নেওয়া হয়েছে যে ধোপার চিহ্নটাও রয়ে গিয়েছে। হত্যাকারী যে বুদ্ধিমান সন্দেহ নেই, কিন্তু ভগবান বীরু। আপনি কি বলতে চান? খুলে বলুন কিরিটিবাবু, এসবের অর্থ কি? কিরিটি চমকে ওঠে। উফ, রাত 9টা! আরে এক্ষুনি না উঠলে তো 9:20 ট্রেনটা ধরতে পারবো না। আচ্ছা ভাই কামিনী, উঠি। হ্যাঁ যামিনীবাবু, খুনি কে আমি ধরতে পেরেছি। সমস্ত কথা বিশদভাবে লিখে 2খানা চিঠিতে, একখানা দারোগা ইউসুফ সাহেবকে ও অন্যখানা দীনেশবাবুকে ইতিমধ্যে পাঠিয়েও দিয়েছি। কাল সকালের মধ্যেই সব ডিসাইড হয়ে যাবে। আচ্ছা চলি, নমস্কার। বলতে বলতে ওদের 2 ভাইকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে কিরিটি ঘর থেকে বেরিয়ে গেল। ইউসুফ দারোগা অপরিচিত হাতে লেখা একখানা চিঠি পড়ছিল। রাত প্রায় 10:30 হবে। সামনে টেবিলের ওপর রাখা টেবিল ল্যাম্পটার চারপাশে কতগুলো শ্যামা পোকা ঘুরছিল। দেওয়ালে টিকটিকিটা ওত পেতে আছে। দারোগা সাহেব, আপনাকে বিরক্ত করছি বলে সত্যি আমি লজ্জিত। চিঠির নিচে নাম না দেখেই বুঝবেন আত্মপরিচয় দিতে আমি ইচ্ছুক নই। আগে বলিনি, মৃত খগেন ঘোষের হত্যা সম্পর্কে আমি কয়েকটা কথা বলতে চাই। খগেন ঘোষের হত্যাকারী মহিতোষ নয়, সম্পূর্ণ অন্য লোক। নাম পরে বলছি, আগে ঘটনাটা যা ঘটেছিল খুলে বলে দিই। অভিনয়ের রাতের আগে থেকেই খুনি খগেনকে হত্যা করবার মতলব এঁটে রেখেছিল, অর্থাৎ তার কাজের প্ল্যান আগে হতেই ঠিক করা ছিল। বাঁশের কঞ্চি দিয়ে তীর ধনুক বানিয়ে তীরের ফলায় তীব্র কুরারি বিষ মাখিয়ে সেই বিষাক্ত তীর দিয়ে বিদ্ধ করে খুনি খগেনকে হত্যা করে। স্টেজের পাশে যে ঝাঁকড়া কামিনী গাছটা আছে
সেই গাছে বসে বসেই খুনি বিষাক্ত তীর নিক্ষেপ করেছিল। অব্যর্থতার লক্ষ্য বলতে পারেন, স্বয়ং সব্যসাচীর মতোই লক্ষ্য ভেদে সে ওস্তাদ। এবং সবচাইতে বুদ্ধির কাজ খুনি কি করেছিল জানেন? শিবাজি বেশি মহিতোষ তাকে বাঘনখ দিয়ে আঘাত করবার পর যখন খগেন অভিনয়ের প্রয়োজনে ধরাশায়ী হচ্ছে, ঠিক সেই মুহূর্তটিতেই তীর নিক্ষেপ করে। অভিনয়ের ব্যাপারে সকলেই এত মশগুল ছিল যে দর্শক হতে শুরু করে অভিনেতা মহিতোষ পর্যন্ত নিক্ষিপ্ত তীরটাকে কেউ লক্ষ্য করেনি। এমনকি তীরবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে খগেন যখন চিৎকার করে ওঠে, সে চিৎকারটাকেও কেউ অস্বাভাবিক বলে মনে করেনি। মঞ্চের মধ্যে অভিনেতারা তো পারেইনি, এমনকি দর্শকরাও পারেনি। তার কারণ ঠিক সময়ে ঘন্টা বাজানো হয়। অবশ্য পাশেই দণ্ডায়মান মহিতোষের বোঝা উচিত ছিল, কিন্তু মহিতোষ পারেনি তখন। কারণ মহিতোষ অভিনয় এত ব্যস্ত যে ও ভেবেছে খগেন বুঝি আসলে অভিনয় করছে। যা হোক, খুনি তীর নিক্ষেপের সঙ্গে সঙ্গেই সাজঘরে এসে মহিতোষের অবর্তমানে বাঘ নখটা সরিয়ে ফেলে কাজ সমাপ্ত করে। এবং তাড়াতাড়িতেই হোক বা মনের ভুলেই হোক, যে কঞ্চিটাকে ধনুকের মতো করে তীর নিক্ষেপের সময় সে ব্যবহার করেছিল, সেটা গাছের সঙ্গেই লটকে রেখে আসে। এদিকে খগেনকে নিয়ে যখন সবাই ব্যস্ত, সেই ফাঁকে খুনি স্টেজে গিয়ে তীরটা সরিয়ে ফেলে সবার অলক্ষ্যে। এখন বোধহয় বুঝতে পারছেন মহিতোষের বাঘনখের আঘাতে মৃত্যু হয়নি। ব্যাপারটা আগাগোড়া মহিকে দোষী দাঁড় করাবার জন্য খুনির সাজানো। মহিতোষ সম্পূর্ণ নির্দোষ। ওদিকে দীনেশবাবু একখানা চিঠি পড়ছিলেন। চিঠিখানা পড়তে পড়তে তিনিও যেন বিমূঢ় হয়ে গিয়েছেন। দীনেশবাবু পড়তে লাগলেন। এখন তাহলে সত্যিকারের খুনি কে? কিন্তু সে কথা বলবার আগে একটু ভনিতা করতে চাই। ছোট্ট একটা মুখবন্ধ। আপনি হয়তো জানেন না, আপনার অজ্ঞাতে আপনার মৃত ভ্রাতুষ্পুত্র খগেন একজনের সঙ্গে গোপনে পার্টনারশিপে চোরাই মালের ব্যবসা বেচা কেনা করছিল আপনারই দেওয়া টাকায়। চমকে উঠবেন না। হ্যাঁ, যোগ্য পিতার যোগ্য পুত্রই খগেন। এখন হয়তো আপনি বুঝতে পারছেন, চোরা মালের কারবার করেই গোপনে বিনয়বাবু ওই অর্থ জমিয়েছিলেন। যা হোক, ছেলেও বাপের পথেই বেছে নিয়েছিল। এসব কথা খগেনবাবুর ড্রয়ারে একটা ডায়েরি থেকেই আমি জেনেছি, যেটা সেদিন তার ঘর থেকে আমি উদ্ধার করে নিয়ে আসি আপনাদের সবার অলক্ষ্যে। আপনি যে সেদিন বলেছিলেন একমাত্র আপনি ছাড়া উইলের কথা অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি জানেই না, তাও ভুল। খগেন জানতো সে উইলের কথা, এবং তার কাছ থেকেই হয়তো তার পার্টনারও জানতে পেরেছিল। তাই সে খগেনকে পথ থেকে সরানোর চেষ্টা করে। খুনি বা খগেনের অংশীদার ও খগেনের মধ্যে একটা চুক্তি হয়। খগেনের ও তার নিজের সমস্ত সম্পত্তি, যা কিছু সমস্তই ওই ব্যবসায় খাটানো হবে। অর্থাৎ এক কথায়, ব্যবসার মধ্যেই দুজনের যা কিছু আছে সব টাকা যাবে। কাজেই বুঝতেই পারছেন, দুজনের মধ্যে একজনের মৃত্যু হলে অন্যজনই সবকিছুর মালিক হচ্ছে। এ কথাটা চুক্তিনামায় ছিল, যার একটা কপি খগেনের ড্রয়ারেই পাওয়া গিয়েছে, এবং দারোগা সাহেবকে পাঠিয়েও দিয়েছি আমি এ মামলার প্রমাণস্বরূপ। ইউসুফ পড়ছিল চিঠির শেষাংশ। এখন দেখুন এই দলিল। দলিলের নিচে যাদের নাম সই আছে, একজন খগেন ও অন্যজন তার অংশীদার। এই অংশীদারই হচ্ছে খগেনের হত্যাকারী। আরো প্রমাণ পাবেন চিঠির মধ্যে যে শাড়ির পাড়টা পাঠিয়েছি সেটা থেকেও। আপনাদের স্থানীয় মধু ধোপাই বলবে ওই চিহ্ন কোন বাড়ির কাপড়ের।
হ্যাঁ, ওই অংশীদারের স্ত্রীরই পুরাতন একটা শাড়ির পাড়। ওই পাড় থেকেই মধুকে জিজ্ঞাসাবাদ করে কে খুনি আমি ধরতে পেরেছিলাম, কিন্তু মোটিভটা ধরতে পারছিলাম না। অবশেষে খগেনের ডায়েরি থেকেই মোটিভটাও খুঁজে পেলাম, সেটাও এই সঙ্গে পাবেন। এখন নিশ্চয়ই মহিতোষবাবুকে মুক্তি দিয়ে সত্যিকারের খুনিকে গ্রেফতার করতে আপনার আর আপত্তি থাকতে পারে না। খুনি এখনো সন্দেহ করেনি যে আমরা এই কথা জানতে পেরেছি। খুনি সেই, অর্থাৎ কামিনী চৌধুরী। নমস্কার। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন নিহার রঞ্জন গুপ্তর লেখা কিরিটির গোয়েন্দা কাহিনী বাঘনোক। গল্প পাঠে মীর, দীপ। শব্দগ্রহণ রিচার্ড। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত দীপক রায়। প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী। সহযোগিতায় অনির্বাণ। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।